যদিও বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, তারপরও কবুল বলার সাথে সাথে তে জাংকুককে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা যে তে জাংকুককে প্রথম দেখেই পছন্দ করেছে, তার প্রেমে পড়ে গেছে। তাই জাংকুকের ডিভোর্সের কথাটা শুনে তের বলতে ইচ্ছে হলো, না, আমি আপনার কাছ থেকে আলাদা হতে চাই না। যদিও আমাদের বিয়েটা জোর করে হয়েছে, বা যেভাবেই হোক না কেন, আপনি আমার স্বামী। আমরা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। এই পবিত্র বন্ধনটাকে আমি নষ্ট করতে চাই না। আমি এটাকে আগলে রাখতে চাই, ভালোবাসতে চাই। আমি এটার থেকে শান্তি পেতে চাই। যদিও তে মনে মনে যা ভাবছিল সেগুলোর ভিতরে একটা কথাও জাংকুকের সামনে মুখ ফুটে বলতে পারেনি। নিজের মনের কথা নিজের মনেই চেপে রেখে তে জাংকুকের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তের কাছ থেকে হ্যাঁ সম্মতি পেয়ে জাংকুক অদ্ভুত একটা হাসি দিল। তে ওই হাসির মানে বুঝতে পারল না জাংকুক কি খুশি হয়েছে না রাগ হয়েছে, কিছুই বুঝতে পারছে না। জাংকুক মনে মনে ভাবছে, OMG, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছাড়তে রাজি হবে না। এখন দেখছি একবার বলাতেই তুমি হ্যাঁ বলে দিয়েছো আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যাই হোক, এতে সবারই ভালো হবে, বিশেষ করে আমার। কথাটা বলে জাংকুক মুচকে একটা হাসি দিল। তে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় তে পেছন থেকে জাংকুককে ডাকলো, প্লিজ একটু শুনবেন, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আমাকে ডিভোর্স দেওয়ার পর আপনি কি ওই মেয়েটাকে বিয়ে করবেন যে বাড়িতে ঢোকার পরে আপনাকে জড়িয়ে ধরেছিল? মানে আপনি কি ওই মেয়েটাকে ভালোবাসেন? কি বলছো তুমি এসব? না, মানে আসলে আমি। দেখে আর কিছু বলতে দিল না জাংকুক। তের কাছে চলে এলো। জাংকুককে এতটা কাছে আসতে দেখে তে নিজের চোখ বন্ধ করে নিল। জাংকুক তের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, জিয়ন, জাংকুকের প্রেম গোলাপের মতো ফোটে না সুন্দরী, কাঁটার মতো ঝরে। কথাটা বলেই জাংকুক নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। তে অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রইল। জাংকুকের কোনো সারা শব্দ না পেয়ে তে পিটপিট করে চোখ মেলে তাকালো। পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো জাংকুক কোথাও নেই। কিছুক্ষণ পরে তে রুমে একজন সার্ভেন্ট আসে, আর সে এসে বলা যায় খাবার শেষ করে থেকে রেডি হয়ে থাকতে। জাংকুক তাকে রেডি হতে বলেছে, কোথাও একটা যাবে। তো সার্ভেন্টটা কথাটা বলে চলে যায়। সার্ভেন্ট চলে যেতেই তে চিন্তায় পড়ে যায়। জাংকুক তোকে রেডি হতে বললো, কিন্তু ও কি পরে রেডি হবে? এখানে তো ওর কোনো ড্রেস নেই। জাংকুকের হাত ধরে তো এক কাপড়েই বাসা থেকে বেরিয়ে এসেছে, এখন কি পরে রেডি হবে? এটা নিয়ে আকাশ কুসুম ভাবতে ভাবতে রুমে থাকা বড় আলমারিটার দিকে চোখ গেল তের। তে আর কিছু না ভেবে সেটা খুললো। সেখানে কিছু ড্রেস রাখা দেখলো। তে আর বেশি কিছু চিন্তা না করে সেখান থেকে একটা ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। হ্যাঁ তে, তাড়াতাড়ি আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে জাংকুক হাতে ঘড়ি পড়তে পড়তে তেকে কয়েকবার ডাক দিল এইভাবে। ওপর থেকে তের নামার শব্দ পেয়ে জাংকুক ঘড়ি পড়া বাদ দিয়ে তের দিকে ঘুরে তাকালো। তেকে দেখে জাংকুকের যেন পুরো দুনিয়া থমকে গেছে। তে স্কেটার্স ড্রেস পরেছে। যেহেতু এই ড্রেসগুলো হাঁটু বের করা থাকে, আর তে যেহেতু এই হাঁটু বের করা ড্রেসের সাথে অভ্যস্ত নয়, তাই তে এর সাথে জিন্স পরেছে। জাংকুক যতবারই তেকে দেখেছে তে ততবারই লং ড্রেস পরা ছিল অথবা 3 পিস পরা ছিল। এই ধরনের ড্রেসে জাংকুক তেকে এই প্রথমবার দেখলো। যদিও স্কেটার্স ড্রেসের সাথে জিন্স প্যান্টটা পুরোই বেমানান, তবুও জাংকুকের কাছে কেন জানি দেখে ভালোই লাগছে। বিশ্ব সুন্দরী খেতাবটা জাংকুকের কেন জানি দেখে দিতে ইচ্ছে করলো। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে জাংকুকের ধ্যান ফিরে এলো। জাংকুক নিজের সজ্ঞানে আসার পর কিসের শব্দ হলো সেই উৎসটা খোঁজার জন্য সামনে তাকালো, আর দেখলো তে গালে হাত দিয়ে নিচে বসে আছে। জিমিন তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। জিমিনকে দেখেই বোঝা যাচ্ছে জিমিন যদি পারতো তাহলে এখনই তেকে গিলে খেয়ে ফেলতো। জিমিন এতটা রেগে যাওয়ার কারণ বুঝতে পারলো না তে। জাংকুক এতটাই অবাক হয়েছে ওর হাত থেকে ঘড়িটা পড়ে গেছে। জাংকুক ওদের এই অবস্থা দেখে বুঝতে পেরেছে জিমিন তেকে থাপ্পড় মেরেছে। আর জাংকুক এটাও খুব ভালো করে জানে জিমিন মেয়েটার মুখের আগে হাত চলে বেশি। জাংকুক ফ্লোর থেকে প্রথমে নিজের ঘড়িটা উঠিয়ে হাতে পরে নিল, তারপর তের কাছে গিয়ে তেকে উঠালো। জিমিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট জিমিন, তোমার কি হয়েছে? তুমি ওকে এভাবে থাপ্পড় মারলে কেন? জিমিন জাংকুকের কাছে এসে জাংকুককে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। ওকে আমি পারলে মেরে ফেলতাম। তুমি জানো ও কি করেছে? তুমি আমাকে জন্মদিনে যে স্কেটার্স ড্রেসটা দিয়েছিলে ও সেটা পরে নিয়েছে, সাথে আবার আমারই জিন্স। হোয়াট? তাই বলে তুমি ওকে থাপ্পড় মারবে? আই এম সো সরি। তুমি আমাকে যে জামাটা গিফট দিয়েছো সেটা ও পরে নিয়েছে, এটা দেখে আমার মাথাটা ঠিক ছিল না। সরিটা আমাকে নয় ওকে বলো। তে বুঝতে পারলো জামাটা কার সেটা না জিজ্ঞাসা করে পরাটা উচিত হয়নি। তে নিজের ভুল বুঝতে পেরেছে। সরি বলতে হবে না, আসলে ভুলটা আমারই ছিল। জামাটা ওনার, সেটা অনুমতি ছাড়া আমি পরেছি, আমার অনুমতি নেওয়া উচিত ছিল। জিমিন প্লিজ ওর থেকে কিছু শেখো, বলেই জাংকুক তের হাতটা টেনে বাইরে নিয়ে গেল। আমি তোমাকে দেখে নেব আজ, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য জাংকুক আমাকে এতগুলো কথা শোনালো। খুব শীঘ্রই তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ। তোমাকে যদি এই বাড়ি থেকে আমি বের না করতে পেরেছি তাহলে আমার নামও জিমিনা না, এই কথাটা মনে রেখো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কেন?
এই যে কিছুক্ষণ আগে জিমিন ম্যামের হাত থেকে আমাকে বাঁচালেন, আসলে আমার কাছে পড়ার মতো কিছু ছিল না। মানে আপনার সাথে তো এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম, তাই কিছু নেওয়ার সুযোগ পাইনি। আর আপনি সার্ভেন্ট পাঠিয়ে আমাকে রেডি হতে বললেন। আমি ভাবছিলাম কি পরবো, তখনই আলমারিটা খুলতেই এই ড্রেসটা আমার সামনে পড়ে, আর আমি তাড়াহুড়ো করে এটাই পরে রেডি হয়ে নিই। কিন্তু আমি ভাবতে পারিনি যে এই ড্রেসটার জন্য এত। জাঙ্কুক থেকে আর কিছু বলতে দিল না, ও ঠোঁটের উপর আঙুল রেখে ওকে চুপ করিয়ে দিল। ও গড, তুমি বড্ড বাচাল মেয়ে। আচ্ছা, অযথা এত বকবক কেন করো? আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? তে ব্রু কুচকে দুই দিকে মাথা নাড়ল। তাহলে বলছিলে কেন যে কি করেছো, কেন করেছো? আমার যখন কিছু জানার হবে তখন আমি নিজেই তোমার কাছ থেকে এক্সপ্লেনেশন চেয়ে নেব, বুঝেছ? এবার চলো। কোথায় যাব? আগে তো গাড়িতে ওঠো, তারপর বলছি। তে চোখ সরু করে জাঙ্কুকের দিকে তাকালো। না, আগে আপনি আমাকে বলুন আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি আবার আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন না তো? জাঙ্কুক তের এই বাচ্চা সুলভ কথা শুনে বুঝতে পারছে না সে হাসবে নাকি কান্না করবে। তের কাছে কিনা জাঙ্কুককে কিডন্যাপার মনে হচ্ছে, যে কিনা তেকে নিয়ে বিক্রি করে দিবে। হ্যাঁ, আমি তোমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। তোমাকে বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি জিমিনকে স্কেটার্স আর জিন্স কিনে দেবো। এবার চলো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে যেটা শুনেছি তাহলে সেটাই সত্যি, বড় লোকেরা সত্যিই কিপটা হয়। এই মিনমিনিয়ে কি বলছো? বলছি এটাই যে আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। প্লিজ বাচ্চাদের মতো করো না, গাড়িতে ওঠো। না, বললাম তো আমি যাব না। সত্যি যাবে না? না, বললাম তো সত্যি। আরে হ্যাঁ বাবা, যাব না। ঠিক আছে বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছেন কি আপনি? আমাকে কোলে তুলে নিলেন কেন? নামান বলছি আমাকে। তুমি যে তখন বাচ্চাদের মতো করলে। আরে আমি বাচ্চাদের মতো করেছি তাতে কি? তাই বলে আপনি আমাকে কোলে তুলে নেবেন? তুমি বাচ্চাদের মতো করলে দোষ নেই, আর আমি বাচ্চা ভেবে সান্ত্বনা দেওয়ার জন্য কোলে তুলে নিলেই দোষ। উফ, আমি এখানে দোষ গুণের বিচার করতে বসিনি। আমি আপনাকে নামাতে বলেছি, কোল থেকে নামান আমায়। জাঙ্কুক আর তের কোনো কথাই শুনলো না, তেকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল। তে তারপরও গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। জাঙ্কুক বেশি কিছু না ভেবে ওর গলা থেকে টাইটা খুলে তের হাতটা বেঁধে দিল। গাড়িতে থাকা একটা টেপ তের মুখে লাগিয়ে দিল। জাঙ্কুক খেয়াল করলো এখনও তেকে থামানো যাচ্ছে না, ও বারবার জোরাজোরি করছে গাড়ি থেকে বের হওয়ার জন্য। তাই জাঙ্কুক তের কাছে গিয়ে ওকে ফিসফিসিয়ে বলল, শোনো, তোমাকে যদি এখন আমি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমি আমার নিজের কন্ট্রোলও হারিয়ে ফেলবো। মনে রেখো, ভুল বোঝাবুঝির কারণে আমাদের বিয়েটা হলেও এখন কিন্তু আমি তোমার স্বামী, তোমার উপর পূর্ণাঙ্গ অধিকার রয়েছে আমার। জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে তে একদম কিশমিশের মতো চিপসে গেল। জাঙ্কুক তের অবস্থা দেখে বাঁকা একটা হাসি দিল, দরজা বন্ধ করে নিজের সিটে গিয়ে বসলো। তের হাত থেকে টাই খুলে আবারও ঠিক করে নিল, আর তের মুখ থেকে টেপটা খুলে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে একটা বিশাল ভবনের সামনে থামলো। সরি, ভবন বললে ভুল হবে, এটা টুরাকের সেই বিখ্যাত বিশাল বিলাসবহুল একটা শপিং মল, যেখানে অস্ট্রেলিয়ার সব এক্সপেন্সিভ জিনিসগুলো পাওয়া যায়। জাঙ্কুক শপিং মলের ভিতরে চলে যায়, কিন্তু তে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখানেই বসে থাকে। তাকে দেখে মনে হচ্ছে জাঙ্কুক যা ইচ্ছা করুক তাতে তার কিছু যায় আসে না। প্রায় আধা ঘন্টা পর জাঙ্কুক শপিং মল থেকে বেরিয়ে আসে। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগগুলো তের কাছে দেয়। আচ্ছা, এগুলোতে কি আছে? ড্রেস। কার? তোমার। আমার ড্রেস লাগবে না। আচ্ছা, তাহলে কি বাসায় গিয়ে আবারও জিমিনের ড্রেস পরবে? এই কথা শুনে তে ব্রুকুচকে জাঙ্কুকের দিকে তাকায়। আমার দিকে ব্রুকুচকে তাকিয়ে কোনো লাভ নেই, ভুল কিছু বলিনি তো আমি। সারা জীবন তো আর তুমি একটা ড্রেস দিয়ে পার করতে পারবে না। জাঙ্কুকের কথা শুনে তে ভাবলো, হ্যাঁ জাঙ্কুক তো ঠিকই বলেছে, একটা জামা দিয়ে তো আর গোটা জীবন পার করা যাবে না। আর এই পুরো অস্ট্রেলিয়াতে তো পুরোপুরি একা, আজ না হোক কাল জাঙ্কুকের সাহায্য তো তের দরকার হবে। তাই জাঙ্কুক যেহেতু নিজে থেকে সাহায্য করছে, তাহলে সাহায্যটা নিতে তের কী সমস্যা? তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক মুচকে একটা হাসি দিল। তের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে গাড়ির পিছনের সিটে রেখে দিল, আর জাঙ্কুক ড্রাইভ করতে শুরু করলো। কিছুক্ষণ গাড়ি চালানোর পর জাঙ্কুক বাড়ির সামনে এসে গাড়ি থামালো। তে গাড়ি থেকে নেমে পিছনের সিট থেকে ব্যাগগুলো সব নিজের হাতে তাড়াতাড়ি করে নিয়ে নিল। তের এইরকম কাণ্ড দেখে জাঙ্কুক হেসে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তেও জাঙ্কুকের পিছু পিছু বাড়ির ভিতরে গেল। জাঙ্কুক ভিতরে যেতেই ওর বাবা মায়ের সাথে দেখা হয়ে গেল। আরেম সাহেব আর জিন বেগম ড্রয়িং রুমের সোফায় বসেছিল। জাঙ্কুককে দেখে আরেম সাহেব উঠে জাঙ্কুকের কাছে এলো। হাই মাই সান, হু আর ইউ? ইয়েস ড্যাড, আই এম গুড। তা শুনলাম তুমি নাকি বাংলাদেশ থেকে কোন মেয়েকে এনেছো, সে কোথায়? ও আসছে, ততক্ষণে তে ড্রয়িং রুমে পৌঁছে গেছে। এই তো বাবা, ওর নাম কিম তে ইয়ং, আর ও আমার পার্সোনাল সেক্রেটারি। জিন বেগম তের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, আচ্ছা মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছো তো জাঙ্কুক, নাকি যাকে তাকে ধরে নিয়ে এসেছো? আমার তো মনে হয় না অস্ট্রেলিয়াতে মেয়েদের অভাব পড়েছিল, আর সেই জন্য তুমি বাংলাদেশ থেকে একটা মেয়েকে নিয়ে আসতে হলো। নো মম, তেমন কিছু না। তাহলে আজকে শুনলাম মেয়েটা নাকি জিমিনকে না বলেই ওর জামা নিয়ে নিয়েছিল। আশা করি তুমি মেয়েটাকে আর এ বাড়িতে রাখবে না। কেন মম? কেন আবার? জিমিন মেয়েটাকে পছন্দ করে না।
আর আগামী মাসে তোমার আর জিমিনের এঙ্গেজমেন্ট, সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। আর আমি চাই না এই মেয়েটার জন্য তোমার আর জিমিনের মাঝে কোনো দূরত্ব সৃষ্টি হোক। জাংকুকের এঙ্গেজমেন্টের কথা শুনে তার মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ওর পুরো পৃথিবী থমকে গেছে। ওর কানে শুধু একটা কথাই বাজছে, আগামী মাসে তোমার আর জিমিনের এঙ্গেজমেন্ট। তের অজান্তেই ওর চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। জাংকুক ওর মায়ের কথা শুনে আর তের চোখে পানি দেখে ওর মাথাটা খুবই গরম হয়ে গেল। ওর আগে ফেটে পড়তে শুরু করলো, কিন্তু তারপরও নিজেকে সামলে ওর মাকে কিছু না বলে তের হাত ধরে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে এলো। পিছন থেকে জাংকুকের বাবা আর ওর মা ওকে বহুবার ডেকেছে, কিন্তু জাংকুক পিছন ঘুরে তাকায়নি। তেকে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই যে ওনাদের সামনে থেকে এভাবে আমাকে টানতে টানতে যে বাইরে নিয়ে আসলেন, এখন আমরা কোথায় যাব? কি তোমার কি মনে হয় আমার একটাই বাড়ি? এই জিয়ন জাংকুক চাইলে তৎক্ষণাৎ একটা বাড়ি কিনতে পারে, এতটুকু সামর্থ্য আমার আছে। কথাটা বলেই তেকে নিয়ে গাড়িতে বসলো জাংকুক। কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট করলো, বেরিয়ে গেল কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর জাংকুক আর তে একটা ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটা কোলাহল থেকে অনেকটা দূরে, আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই, আর মানুষজনের আনাগোনাও খুবই কম এইদিকে। তাই তের এই এলাকাটা একটু ভুতুরে ভুতুরে লাগছিল। আচ্ছা, এই বাড়িটা কার? আমার। কি আপনার? হ্যাঁ, আমি যখন খুব টেনশনে থাকি বা ডিপ্রেস থাকি তখন আমার বন্ধুদেরকে নিয়ে এখানে এসে আড্ডা দিই। আমার বন্ধুরা ব্যতীত এই জায়গাটা সম্পর্কে আর কেউ জানে না, এমনকি মম ড্যাডও না। কথা বলতে বলতে জাংকুক পাসওয়ার্ড দিয়ে বাড়ির দরজা খুলে ফেললো। তে জাংকুকের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরের পরিবেশ দেখে তের মনটা ভালো হয়ে গেল। পুরো বাড়িটা খুব পরিপাটি করে গোছানো, আর মনেই হচ্ছে না এটা কোনো ছেলের বাড়ি। ছোট ছোট আসবাবপত্রগুলো খুব যত্ন সহকারে গোছানো রয়েছে। জাংকুক তেকে ওর রুম দেখিয়ে দিল আর ওকে ফ্রেশ হতে বলে নিজে চলে গেল কিচেন রুমে। তে ফ্রেশ হয়ে পুরো বাড়িটা ঘুরে দেখছিল, আর কিছুক্ষণ পর জাংকুক তেকে ডাক দিল। জাংকুকের ডাক শুনে তে নিচে চলে এলো। উফ, খুব খিদে পেয়েছে, খাবার নিয়ে আসো। কি? খাবার নিয়ে আসবো? কিন্তু আমি তো খাবার বানাতে পারি না। হ্যাঁ, তাহলে কি পারো? খেতে পারি। হ্যাঁ হ্যাঁ জানি, ওইটা খুব ভালো করেই পারো। যাও, রান্নাঘরে খাবার তৈরি করা আছে, ওইগুলো নিয়ে আসো। ও আচ্ছা, আমি ভাবছিলাম আমাকে আবার রান্না করতে বলবেন। তে টেবিলে খাবার গুছিয়ে জাংকুকের সাথে খেতে বসে পড়লো। খাবার খেয়ে তে তো পুরো অবাক হয়ে গেছে। বাহ, আপনি এত সুন্দর খাবার বানাতে পারেন, আপনার বউ সত্যি খুব লাকি হবে। কি সত্যি বলছো? আরে হ্যাঁ সত্যি। ও তাহলে তো বলতেই হয় তুমি খুব লাকি। কিন্তু কিভাবে? এই যে আমাকে জামাই হিসেবে পেয়েছো। জাংকুকের কথা শুনে তের খাবার গলায় আটকে গেল। জাংকুক তের এই অবস্থা দেখে ওর সামনে গ্লাসে করে পানি এগিয়ে দিল। তে তাড়াহুড়ো করে পানি খেয়ে নিজেকে শান্ত করলো। তে টপিক চেঞ্জ করে জাংকুককে প্রশ্ন করলো, আচ্ছা আমাদের ডিভোর্সের কি খবর? তখন তো শুনলাম সামনের মাসে আপনার আর জিমিন ম্যামের এঙ্গেজমেন্ট, তাহলে এই জন্যই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এত তাড়া? কথাগুলো বলার সময় তের ভিতরটা ফেটে যাচ্ছিল কষ্টে, কণ্ঠ কাঁপছিল, কিন্তু তে জাংকুককে এটা কিছুতেই বুঝতে দেয়নি। তের এইসব কথা শুনে জাংকুক একদম স্তব্ধ হয়ে গেছে। জাংকুকের মুখে ফুটে উঠেছে স্পষ্ট রাগের চিহ্ন। সে গম্ভীরভাবে বলল, শোনো, যেটা সম্পর্কে তুমি কিছুই জানো না সেটার সম্পর্কে আমার সামনে কখনোই কিছু বলবে না। কথাটা বলে জাংকুক খাবার টেবিল ছেড়ে উঠে যায়। আরে আরে কোথায় যাচ্ছেন? খাবারটা তো শেষ করে যান। তের ডাকে সাড়া না দিয়ে জাংকুক নিজের রুমে চলে গেল। এইদিকে তে যেন জাংকুকের হাব ভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। এই জাংকুককে যেন তার কাছে নতুন লাগছে। এই পর্যন্ত তে জাংকুকের সাথে যেই কয়বার কথা বলেছে তের কাছে মনে হয়েছে জাংকুক মিশুক আর একটা হাসি খুশি ছেলে, কিন্তু হঠাৎ করে জাংকুকের এই গম্ভীরতা, এই পরিবর্তনের কারণ থেকে খুবই ভাবাচ্ছে। কিছুক্ষণ পর জাংকুক নিজের গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। তেকে কিছু বলার সুযোগও দেয় না। জাংকুক সারা রাত বাড়ি ফিরেনি। তে জাংকুকের জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে জাংকুক যখন পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে তখন দেখতে পায় তে সোফায় ঘুমিয়ে আছে। জাংকুক চুপচাপ তের কাছে আসে, তেকে কোলে নিয়ে বেডরুমে চলে যায়। তেকে বিছানায় শুয়ে দিয়ে আলমারি থেকে একটা কম্বল বের করে তের গায়ে দিয়ে দেয়। নিজের প্রিয় মানুষের এত যত্ন নেওয়ার পর জাংকুক গিয়ে তের সামনে বসে পড়ে, নিজের ঠোঁট গভীরভাবে তের কপালে ছুঁয়ে দেয় আর মনে মনে বলতে থাকে, আমি তো তোমার মায়ায় সেদিনই পড়েছিলাম যেদিন তোমায় প্রথম দেখেছি, কিন্তু আমি জানি তোমার মনে অন্য কারো বাস। তোমার মনে এই জীবন জাংকুকের জন্য ভালোবাসার ছিটে ফোটাও নেই, যতটুকু আছে সবটুকুই শুধু ওই বোগামের জন্য। ওই দিন তোমাকে ডিভোর্সের কথা বলে আমি পরীক্ষা করেছিলাম যে তোমার মনে আমার জন্য কোনো জায়গা আছে কিনা। কিন্তু না, আমি ভুলছিলাম। তুমি নিজের মুখে 3 কবল বলে যে লোকটাকে স্বামী হিসেবে গ্রহণ করেছো সেই মানুষটাকে ওই বোগামের জন্য 1 সেকেন্ডের মধ্যে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছো। কিন্তু বিশ্বাস করো দে পাখি, আমি তোমাকে এতটা ভালোবাসবো যে তুমি চাইলেও ওই বোগামকে আর তোমার মনে জায়গা দিতে পারবে না। তোমার মনের প্রত্যেকটা কোণায়
তোমার শরীরের ভাঁজে ভাঁজে শুধুমাত্র এই জিয়ন জাঙ্কুকই বিচরণ করবে। ট্রাস্ট মি, এমনটাই হবে তোমার সাথে। কথাগুলো বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ঘুমে ডুবে থাকাতে জাঙ্কুকের করা প্রথম স্পর্শটাকে অনুভব করতে পারল না। সকাল 7:30টায় তের ঘুম ভেঙে গেল। তের ঘুম ভাঙতেই পুরো রুম জুড়ে একটা ম্যানলি পারফিউমের ঘ্রাণ পেল। চোখ খুলতেই তে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। তে মনে মনে ভাবলো, আচ্ছা আমি তো সোফায় ছিলাম, তাহলে এখানে কি করে আসলাম? জাঙ্কুক বাসায় আসেনি তো, আর উনি আমাকে এখানে নিয়ে আসেনি তো। এটা ভাবতেই তে এক মুহূর্তে রুম থেকে বেরিয়ে গেল। পুরো বাড়ি জুড়ে জাঙ্কুককে খুঁজে নিল, কিন্তু জাঙ্কুককে কোথাও খুঁজে পেল না। ঘুম থেকে উঠে এত ছোটাছুটি করার ফলে তে একটু ক্লান্ত হয়ে গেল। জাঙ্কুককে খুঁজে না পেয়ে তে সোফায় হেলান দিয়ে বসলো। আর তখনই তের মাথায় আসলো, আরে কাল রাতে তো ছাদের দরজা বন্ধ ছিল, কিন্তু রুম থেকে বের হওয়ার সময় তো ছাদের দরজা খোলা দেখলাম। তাহলে জাঙ্কুক কি ছাদে আছে? কথাটা ভেবেই তে দৌড়ে ছাদের দিকে চলে গেল। কিন্তু ছাদে আসার পর যে এরকম একটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হবে সেটাতে কখনোই কল্পনা করেনি। ছাদে যাওয়ার পর তে দেখলো জাঙ্কুক খালি গায়ে বুক ডাউন দিচ্ছে। তার সারা শরীর বেয়ে ঘাম ঝরে পড়ছে, বুকে কিছুটা ঘাম লেপটে আছে। মাথার চুলের সাথে চোখের পাপড়িগুলোও বোধহয় ঘামে ভিজে গেছে। অতিরিক্ত গরম লাগার ফলে ফর্সা শরীরটা কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে। জাঙ্কুককে এইভাবে শার্টলেস হট অবস্থা দেখে তের তো অবস্থা পুরোই খারাপ। গলা শুকিয়ে গেছে, অস্বাভাবিকভাবে নিজের পুরো শরীরটা কাঁপাকাঁপি করছে তের। মনে হচ্ছে হার্টবিটটা যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসবে এখনই। তে খুব কষ্ট করে ছাদের বিছানো দরজাটাকে ঠাস করে লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে ইতিমধ্যে। হার্টবিট যেন অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কি করবে, হার্টবিটটাকে তো কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। নিজের ভিতরে কেমন যেন একটা উথাল পাথাল ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ করে ছাদের দরজাটা এত শব্দ করে বন্ধ হওয়ায় জাঙ্কুক দরজার দিকে ঘুরে তাকায়। জাঙ্কুকের মনে হচ্ছে দরজার ওই পাশে কেউ একজন আছে, কিন্তু সে আর তে ছাড়া তো এই বাড়িতে কেউ নেই। আচ্ছা, এই ভোর সকালে তার কোনো ফ্রেন্ড আসেনি তো? কথাটা ভাবতেই জাঙ্কুক তার শার্ট হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আচমকা দরজা টান খাওয়ায় তে নিজের ভার সামলাতে না পেরে জাঙ্কুকের বুকে গিয়ে পড়ল। জাঙ্কুকের সাথে ধাক্কা খেয়েছে ব্যাপারটা বোঝার পর তে যেন স্ট্যাচু হয়ে গেছে, সেখান থেকে লড়তেও পারছে না। জাঙ্কুক তো তের এরকম কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। হঠাৎ তে নাকের ভিতরে একটা স্ট্রং ম্যানলি পারফিউমের ঘ্রাণ এলো। আরে হ্যাঁ, তে তো ঘুম থেকে উঠে এই ঘ্রাণটাই পেয়েছিল ওর রুমে। ঘামের সাথে পারফিউমের ঘ্রাণটা মিশ্রিত হয়ে কেমন একটা অন্যরকম সুবাস সৃষ্টি হয়েছে, যেন এই ঘ্রাণটা দেখে বারবার জাঙ্কুকের প্রতি মাতাল করে দিচ্ছে। তে আর জাঙ্কুক দুজনেই এই সময়টাকে উপভোগ করছে। জাঙ্কুক মনে মনে ভাবলো, ইস, তুমি যদি সারাটা জীবন এইভাবে আমার বুকের সাথে লেপ্টে থাকতে তাহলে কতটাই না ভালো হতো। কেউ জানতেও পারতো না আমি তোমায় কতটা যত্ন সহকারে আমার মনের মণিকোঠায় লুকিয়ে রাখতাম তে পাখি। জাঙ্কুকের ভাবনার মাঝেই তে নিজের মাথা তুলে জাঙ্কুকের চোখে চোখ রাখলো। তের এই তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুকের ভেতরে যেন এক উতাল ঝড় বয়ে যাচ্ছে, জাঙ্কুককে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আচমকাই এই রোমান্টিক মুহূর্তটাকে তে ভেস্তে দিয়ে একটা বোকার মতো প্রশ্ন করে বসলো, আচ্ছা জাঙ্কুক, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন বলুন তো? এই রোমান্টিক আর গুরুত্বপূর্ণ মুহূর্তে তের এইরকম বেহুদা প্রশ্ন শুনে জাঙ্কুক যেন ভেবাচাকা খেয়ে গেল। তের প্রতি জাঙ্কুকের রাগটা নাড়াচাড়া দিয়ে উঠল। জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তে পড়তে পড়তে নিজেকে সামনে নেয়। আচ্ছা, আপনি কি পাগল নাকি এইভাবে গিয়ে ধাক্কা দেয়? আমি যদি পড়ে যেতাম? শুধু তো একটু পারফিউমের নামটাই জিজ্ঞাসা করেছে, বললে বলবেন, না বললে নাই। তার জন্য কেউ এইভাবে ধাক্কা দেয়? কমন সেন্স কি ছাদে রেখে এসেছেন? তের কথায় জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে বলল, রুমে গিয়ে ফার্স্ট রেডি হয়ে নাও। কেন? আজকে থেকে আমার সাথে অফিস জয়েন করবে। কি? আমি কেন অফিস যেতে যাবো? আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? নেভার। নিজের উপার্জন আজকে থেকে তোমাকে নিজেই করতে হবে। কিন্তু আমি একটা কথা দুইবার বলতে পছন্দ করি না তে। যাও, রুমে গিয়ে ফার্স্ট রেডি হয়ে ড্রয়িং রুমে আসো। কথাটা বলেই জাঙ্কুক নিজের রুমে চলে গেল। জাঙ্কুকের যাওয়ার দিকে তে বোকার মতো হা করে তাকিয়ে আছে। যাক বাবা, এই লোকটার আবার হঠাৎ করে কি হলো? উফ, ওয়াশরুমের দরজাটা খুলুন জাঙ্কুক। আরেকটু আরেকটু বলতে বলতে আপনি আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন। তো আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি নাকি? তুমি বসে থাকো। উফ, ফাজলামো করবেন না তো জাঙ্কুক। এত সময় ওয়াশরুমে কি করেন আপনি? মানুষ ওয়াশরুমে যা করে আমিও তা করি। জাঙ্কুকের এই কথা শুনে দিয়ে মিনমিনিয়ে বলল, ভাগ্যিস আপনি অস্ট্রেলিয়াতে থাকেন। বাংলাদেশে থাকলে বুঝতে পারতেন, আর বাংলাদেশের লেখিকাদের গল্প পড়লে বুঝতেন মানুষ ওয়াশরুমে কত কিছু করে। তো আমি কোনটা ভাববো? ছ্যা ছ্যা ছ্যা। ওয়াশরুমের ভিতর থেকে জাঙ্কুক বলে ওঠে, আরে তুমি ছ্যাঁচা করছো কেন? উফ, কিছু না, আপনি প্লিজ তাড়াতাড়ি বেরিয়ে আসেন। তের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। জাঙ্কুক খালি গায়ে কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। জাঙ্কুককে এই অবস্থা দেখে তের চোখ যেন কোটর থেকে বেরোনোর মতো অবস্থা। জাঙ্কুক তেকে এইভাবে ঘাবড়াতে দেখে তেকে আরেকটু ঘাবড়ানোর জন্য তের দিকে এগিয়ে গেল। মুখে একটা বাঁকা হাসি,
জাঙ্কুককে এভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আরে আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? কি করছেন কি জাঙ্কুক? তের কথা শুনে জাঙ্কুকের মুখের ভঙ্গিমা পাল্টালো না, হাসিটা চড়া থেকে আরেকটু বেশি চড়া হলো। তে কি করবে বুঝতে পারলো না। জাঙ্কুককে নিজের সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তের যাওয়ার দিকে তাকিয়ে জাঙ্কুক হাসলো। এইটুকুতেই তোমার এই অবস্থা? তাহলে যখন আমি তোমাকে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নিব তখন তোমার কি হাল হবে তে পাখি? পারবে তো আমাকে সামাল দিতে? এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করতেই তের যেন যান যায় যায় অবস্থা। আয়নার সামনে গিয়ে তে নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা কেন জাঙ্কুক আমার কাছে আসলে আমার এরকম উথাল পাথাল লাগে? কেন নিজেকে সামলাতে পারি না আমি? কেন মনের ভিতরে থাকা রঙিন অনুভূতিগুলো আকাশে উড়াল দেওয়ার জন্য ডানা ঝাপটায়? কেন এমনটা হয় সে আমার একটু কাছে আসলে? আচ্ছা আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? উনি যদি জানে আমি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তাহলে উনি কি আমাকে কাছে টেনে নেবে? আচ্ছা উনি কি আমাকে পারে না একটু ভালোবাসতে? এতটুকু কথা বলে তে নিজের মাথায় একটা চাপড় দিয়ে বলল, আরে ধুর ধুর, আমিও না কি যে ভাবি এসব। পরের মাসেই তার জিমিন ম্যামের সাথে এঙ্গেজমেন্ট, আর সে যদি জিমিন ম্যামকে ভালোই না বাসতো তাহলে কি তাদের সম্পর্কটা এঙ্গেজমেন্ট অবধি করাতো? তার জীবনে তো অন্য কারো অস্তিত্ব। আর আমি যদি তাকে এখন আমার ভালোবাসার কথাটা জানাই তাহলে হয়তো আমি আমার নিজের কাছেই ছোট হয়ে যাব। তার চেয়ে থাক না আমার ভালোবাসাটা এইভাবে লুকানো, আড়ালে দাঁড়িয়ে না হয় আমি লুকিয়েই তাকে ভালোবেসে যাব। কথাটা বলেই তে নিজের উপরেই তার ছেলের হাসি দিল। আজ কেন জানি তার নিজের উপরেই তার ঘৃণা হচ্ছে। তার কপালটা এত খারাপ কেন? প্রথমে যাকে ভালোবাসলো সেও তার রইল না, তাকে ছেড়ে দিল। আর দ্বিতীয়বার যখন একটা পুরুষের মায়া পড়লো আর তাকে নিজের করে পেয়ে গেল, ভালোবাসি বলার আগেই জানতে পারলো সেই পুরুষটার জীবনেও নাকি অন্য একটা নারীর ছোঁয়া আছে। ধুর, এতটা খারাপ কারো ভাগ্য হয়? নিজের ভাগ্যটা না দেখলে হয়তো তুই বুঝতেই পারতো না। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় নদী সেই দিকেই ফুরিয়ে যায়। তের ভাগ্যটাও ঠিক তেমন। যাই হোক, তে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। দেখলো পুরো রুম ফাঁকা, জাঙ্কুক কোথাও নেই। তে বুঝতে পারলো জাঙ্কুক ড্রয়িং রুমে আছে। তে তাড়াহুড়ো করে রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এলো। তে ড্রয়িং রুমে এসে দেখলো পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে জাঙ্কুক। সে অন্য কোনো দিকে তাকিয়ে না থেকে ফোনে এক ধরনের গেমস খেলছে। সাদা শার্ট আর কালো প্যান্ট। এই প্রথম তে জাঙ্কুককে এইভাবে ফর্মাল লুকে দেখলো, আর আবারও হালকা করে ক্রাশ খেয়ে গেল। জাঙ্কুকের দিকে তাকিয়ে তে আবারও সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো, কিন্তু জাঙ্কুকের খেলে থাকায় তে পা মুচকে সিঁড়িতে পড়ে গেল। জাঙ্কুক কিছু পড়ে যাওয়ার শব্দে পেছন ঘুরে তাকালো, দেখলো তে পড়ে আছে। এতক্ষণ স্বাভাবিক থাকা মুখভঙ্গি এখন একটু অন্যরকম হয়ে গেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বুঝতে পারলো না এটা তের জন্য চিন্তা নাকি বিরক্তির ছাপ। জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে একটু রাগী গলায় বলল, হোয়াট দ্য হেল ইউ ডুইং হিয়ার? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, পাটা মচকে গেছে, উঠতে পারছি না, প্লিজ একটু হেল্প করুন। সবসময় তো আর আমি তোমাকে হেল্প করতে পারবো না, সো নিজের ক্ষত তোমাকে নিজেকেই সারাতে হবে। জাঙ্কুকের এরকম কঠিন কথা শুনে তে একটু অবাক হলো। তে আবারও বলল, সত্যি উঠতে পারছি না, একটু হেল্প করুন না প্লিজ, বলে জাঙ্কুকের দিকে তে হাতটা বাড়িয়ে দিল। জাঙ্কুক তের হাতটা ধরে থেকে উঠাতে যাবে, তখনই তে অস্পষ্ট স্বরে বলল, আহ! তের চিৎকার শুনে জাঙ্কুক বুঝতে পারলো তে হয়তো একটু বেশি ব্যথা পেয়েছে। জাঙ্কুক আর কিছু বললো না, তেকে সোজা কোলে তুলে নিল। আরে আরে কি করছেন? কেন দেখছো না কি করছি? আচ্ছা আপনি এমন কেন বলুন তো? কথা নেই বার্তা নেই, সুযোগ পেলেই আপনি আমাকে কোলে তুলে নেন কেন? হ্যাঁ, অন্য কিছু করার তো আর সুযোগ পাই না তাই। কি? কিছু না। এরপরে যদি আমাকে দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে বলবে, আমি সারাদিন তোমার সামনে বসে থাকবো, তারপরেও আমাকে দেখার চক্করে নিজের হাত পা ভেঙে ফেলো না পড়ে। তে ধরা পড়া চোরের মতো আমতা আমতা করতে করতে বলল, আরে আরে আমি কেন আপনাকে দেখতে যাব? ওই হঠাৎ পাটা মুচকে গেল তাই পড়ে গেলাম। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো, দাঁত কিরমিরিয়ে বলল, হ্যাঁ আমি খুব ভালো করেই জানি। বাহ, খুব ভালো মিথ্যে বলতে পারো তো তুমি। আই এম তো অবাক। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের তীক্ষ্ণ নজর দেখে তে লজ্জায় পড়ে যায়। জাঙ্কুক তেকে সোফায় এনে বসিয়ে দেয় আর তের পা থেকে জুতো খুলে তের পাটা উঁচু করে ধরে। জাঙ্কুক তের পায়ে হাত দিতেই তে পাটা সরিয়ে নেয়। আরে কি করছেন কি? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? কতটা ব্যথা পেয়েছো দেখতে হবে না? আমি দেখাচ্ছি, আপনি প্লিজ আমার পায়ে হাত দিবেন না। কেন, আমি তোমার পায়ে হাত দিলে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো বটেই, আপনি আমার কত বড়, আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে পাপ তো আমারই হবে তাই না? আরে বেশি না, তোমার থেকে গুনে গুনে 10 বছরের বড়। কি? 10 বছর? তাহলে আপনার বয়স কত? গুনে দেখো। 21 plus 10. 31। 31 বছর বয়স আপনার? হ্যাঁ। জাঙ্কুকের কথা শুনে তের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। হ্যাঁ, আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি যে বুড়ো হয়ে গেছেন। জাঙ্কুকের মাথা গরম করার জন্য তের এই একটা কথাই যথেষ্ট ছিল। জাঙ্কুক তের পায়ের কাছ থেকে উঠে
তেকে সোফার সাথে চেপে ধরে জাঙ্কুক বলল, চুপ, একদম চুপ। আমি বুড়ো হলে তুমি হচ্ছে বুড়ি। 21 বছরের কোনো মেয়ে কচি খুকি থাকে না, বুঝলে? তোমাদের বাংলায় একটা কথা আছে না, মেয়েরা কুড়িতেই বুড়ি, আর তুমি তো সেই কুড়ি আরো 1 বছর আগে ছাড়িয়ে এসেছো। আর আমি বুড়ো নাকি জোয়ান সেটা তোমাকে সময় এলেই বুঝিয়ে দেব। তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে আমি বুড়ো নাকি। যাই হোক, জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে রুমে চলে গেল ফার্স্ট এড বক্স আনার জন্য। কি হয়েছে, মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? তে মনে মনে বলল, ইস, একটু আগে আমাকে বুড়ি বলে এখন আসছে দরদ দেখাতে। শোনো, আমাকে যে বুড়ো বললে মনে রেখো, পুরুষ মানুষ 40-এও জোয়ান। আচ্ছা, লোকটা মনের কথা শুনতে পায় নাকি? আরে না, মনের কথা শুনতে পায় না, কিন্তু মানুষ যদি মনে মনে এত জোরে কথা বলে তাহলে আমি কেন, বাইরের মানুষও শুনতে পাবে। কি সত্যি আমি মনে মনে এত জোরে কথা বলি? এই তো ফার্স্ট এড করা শেষ, আর কুইক চলো, তোমার জন্য আজকে আমারও লেট হচ্ছে অফিসে যেতে। জাঙ্কুক কথাটা বলে ফার্স্ট এড বক্স রাখার জন্য রুমে চলে গেল। তে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বাইরে চলে গেছে। জাঙ্কুক বাসা লক করে তে মুখ ফুলিয়ে আগেই গাড়িতে উঠে বসে গেছে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে ও গাড়িতে উঠে বসে পড়ে, কিন্তু তে এখনো সিট বেল্ট লাগায়নি। তা দেখে জাঙ্কুক ঝুঁকে তের সিট বেল্ট লাগিয়ে দিতে গেলে তে অন্য কিছু ভেবে দ্রুত নিজের মুখটা জানালার দিকে ঘুরিয়ে নিল। জাঙ্কুক তের মনে ফাল মেরে ওঠা বিষয়টা বুঝতে পারে। উফ, তোমাদের মেয়েদের মাথায় কি সবসময় এই ফালতু বিষয়গুলোই ঘুরে? জাঙ্কুকের কথাতে কোনো উত্তর করলো না, তাই জাঙ্কুক একটু দমে গেল। এবার জাঙ্কুক গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর জিওন ইন্ডাস্ট্রির সামনে এসে জাঙ্কুক গাড়ি থামালো। জাঙ্কুকের গাড়ি দেখে কয়েকজন কালো পোশাক পরিহিত গার্ড দৌড়ে এসে জাঙ্কুকের পাশে থাকা দরজাটা খুলে দিল। আর তের পাশে দরজাটা খুলতে গেলে জাঙ্কুক চোখে ইশারা দিয়ে গার্ডদেরকে সরে যেতে বলে। জাঙ্কুকের ইশারা পেয়ে গার্ডরা যে যার কাজে চলে যায়। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে তের পাশে গিয়ে দরজাটা খুলল, মাথা ঝুঁকিয়ে বলল, ম্যাডাম, আপনার মান অভিমানের পালা শেষ হলে আপনি প্লিজ গাড়ি থেকে নামুন, অফিস এসে গেছে। তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর দিল না। জাঙ্কুকের পাশ কাটিয়ে তে বাইরে বের হলো। ওর সামনে জিওন ইন্ডাস্ট্রি। তে জাঙ্কুককে ছাড়াই অফিসের ভিতর প্রবেশ করতে গেলে জাঙ্কুক পকেটে হাত দিয়ে তের সামনে এসে দাঁড়ালো। কি হলো আবার, এইভাবে সঙ্গের মতো আমার সামনে কেন দাঁড়িয়ে আছেন? দাঁড়াও, তোমাকে কিছু বলার ছিল। বলুন, যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেলুন, আমি ভিতরে যাব। শোনোতে, বাসায় আমাদের যাই হোক না কেন, এখানে তুমি আমার এমপ্লয়ি, আমি তোমার বস, তো আমি তোমার কাছ থেকে সেরকম ব্যবহারই আশা করব। তে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, এসেছে আমার কোন দেশের রাজা বাচ্চা, তাকে আমার বসের মতো সম্মান দিয়ে কথা বলতে হবে? বইই গেছে আমার তাকে স্যারের মতো সম্মান করতে। হ্যাঁ আল্লাহ, এতদিন বাসায় আমার সাথে খারুজের মতো ব্যবহার করতো, আর এখন কিনা অফিসেও আমার উপর ছুরি ঘোরাবে। তুমি আমার কপালে একটু শান্তিও লিখুনি আল্লাহ। তে মনে মনে এত কিছু বললেও মুখে একটাও প্রকাশ করলো না। ঠিক আছে স্যার, এখন থেকে যেহেতু আমি আপনার কোম্পানির এমপ্লয়ি, তাহলে বলুন আমাকে কি করতে হবে? আপাতত চুপচাপ এখন আমার সাথে ভিতরে চলো, বাকিটা পরে দেখা যাবে। কথাটা বলেই জাঙ্কুক ভিতরে চলে গেল। তেও আর কোনো কথা বাড়ালো না, জাঙ্কুকের পিছু হাঁটতে শুরু করলো। অফিসের ভিতর সবাই খুব ব্যস্ত, এক ধ্যানে কাজ করে যাচ্ছে। তখনই জাঙ্কুক অফিসের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। চিরচেনা গম্ভীর মুখে সোজা হয়ে হেঁটে সবার সামনে এসে দাঁড়ালো। হাই এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। সবাই নিজেদের কাজ অফ করে জাঙ্কুকের দিকে ঘুরে তাকালো। এই যে আমার পাশে দাঁড়িয়ে থাকা নতুন মুখটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এই কোম্পানির নিউ স্টাফ। উনি আজ থেকে আপনাদের সাথেই মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ করবে। যেহেতু আপনারা এই ডিপার্টমেন্টে অনেক আগে থেকেই আছেন, সেহেতু আমি আশা করব আপনারা এই নতুন মানুষটাকে কাজে একটু হেল্প করবেন। সবাই একসাথে জোরে হাততালি দিয়ে তেকে ডিপার্টমেন্টে স্বাগতম জানালো। সুগা, তুমি ওকে ফার্স্ট সব কিছু দেখিয়ে দাও আর বুঝিয়ে দাও ঠিকভাবে, আর বাকিরা যার যার মতো কাজ করতে শুরু করো। কথাটা বলেই জাঙ্কুক সোজা হেঁটে নিজের কেবিনে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল। হাই, এক্সকিউজ মি, চলো আমি তোমাকে তোমার ডেস্কটা দেখিয়ে দিই আর সব কিছু বুঝিয়ে দিই। আর শোনো, স্যারের স্টাইলে ভয় পেও না, উনি সবসময় এমনই। তে সোহার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সোহার সাথে নিজের ডেস্কে চলে গেল। জাঙ্কুক কেবিনে প্রবেশ করে দেখলো সে আসার আগেই কেউ একজন ওর কেবিনে প্রবেশ করেছে, আর তার এত বড় সাহস, সে জাঙ্কুকের বসার চেয়ারে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। হেই, হু আর ইউ? কে তুই? আর এত বড় সাহস কে দিয়েছে? আমার কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস, তার উপর আবার আমার বসার চেয়ারে বসে আছিস। কে তুই? তোর কলেজে এতটা সাহস, তাই না? দেখি আমাদেরকে একটু ঘুরে তাকাতো, তোর সাহসটা কত বড় আমি একটু দেখতে চাই। জাঙ্কুকের কথা শুনে অপর পাশের লোকটি অট্ট হাসিতে ফেটে পড়ল। হেই, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে মিস্টার জাঙ্কুক? জাঙ্কুকের কাছে কণ্ঠটা পরিচিত মনে হলো। কথাটা বলেই ওই পাশের লোকটি ঘুরে জাঙ্কুকের দিকে তাকালো। আরে কাই, তুই? হ্যাঁ, আমাকে দেখে এতটা অবাক হচ্ছিস কেন? এখানে আমাকে এক্সপেক্ট করিসনি, তাই না? কাইয়ের এরকম কথা শুনে জাঙ্কুক বেশ খানিকটা বিরক্ত হলো। কাইয়ের কাছে হেঁটে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। আরে ইয়ার, এগুলো কি বলছিস তুই? এই কোম্পানিতে যতটা আমার অধিকার আছে ততটা তোরও।
তো এখানে তোর যখন খুশি ইচ্ছা তুই আসতে পারিস। এখানে আমার এক্সপেক্ট করা বা না করাতে কোনো কিছুই আসে যায় না। জাঙ্কুক, তুই এই কথাটা ভুল বললি। এই কোম্পানিতে 90% শেয়ার হলো তোর, আর 10% হলো আমার। তাই যতই হোক আমি তোর মতো অধিকার দেখাতে পারি না ইয়ার। এইভাবে কেন বলছিস কাই? দেখ, তুই আমার কাজিন হলেও আমি তোকে আমার আপন ভাইয়ের চোখেই দেখি। ছোটবেলা থেকে তোকে আমি আমার আপন ভাই হিসাবেই ভেবে এসেছি। কাই একটা বাঁকা হাসি দিল। না রে ভাই, তুই আমাকে আপন ভাবলেই তো আর আমি তোর আপন হয়ে গেলাম না, তাই না? তুইও জানিস, আমিও জানি, আমি কোনো কালেই তোর আপন ছিলাম না। সেই ছোটবেলা থেকেই আমি তোদের বাড়িতে আশ্রিত হিসাবে বড় হয়েছি। আর একটা বড় কথা কি জানিস, এটা এই কোম্পানির সবাই জানে। তোর আর আঙ্কেলের বদলতেই আমি এই কোম্পানির 10% শেয়ারের মালিক হতে পেরেছি। তো আরে কাই, তুই এসব কি বলছিস? এইভাবে নিজেকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখিস না। আজ প্রায় 1 বছর পর তোকে দেখেছি। কোথায় ছিলি এই একটা বছর? কত খুঁজেছি, কত জায়গায় খোঁজ লাগিয়েছি, কোথাও খুঁজে পাইনি। কোথায় ছিলি তুই? ওই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। হ্যাঁ, এমন কি গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাকে বা ড্যাডকে বলে যাওয়ার প্রয়োজন মনে করিসনি তুই? এই কথা শুনে কাই একটু তাড়াহুড়ো দেখিয়ে বলল, আরে ছাড় তো, এমনি এখন তো এসে পড়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন তুই আমার সাথে সোজা বাসায় যাবি। তুই নাকি বাসা থেকে চলে এসেছিস? কাইয়ের এই কথা শুনে জাংকুক একটু আমতা আমতা করে বলল, না মানে আসলে হয়েছে। আচ্ছা থাক থাক, তুই যদি আমাকে না বলতে চাস তাহলে বলার দরকার নেই। এখন আমি শুধু এটাই জানি যে তুই আমার সাথে বাসায় যাবি, আর কিছু বলতে হবে না তোকে। অনেকগুলো দিন হয়ে গেছে আড্ডা দেওয়া হয় না, তাই আমি প্ল্যান করেছি আজকে সারাটা দিন আমরা সবাই মিলে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে চলে যাব। নো নো ব্রো, এইটা হবে না। এক্ষুনি তুই আমার সাথে সোজা বাসায় যাবি। চল চল। বলেই কাই জাঙ্কুকের হাত টেনে কেবিন থেকে বের হতে যাবে, তখনই কারো একটার সাথে ধাক্কা খেয়ে কাই নিচে পড়ে গেল। হু দ্য হেল ইজ দিস স্টুপিড? জাঙ্কুক সামনের দিকে তাকালো আর বিস্মিত কণ্ঠে বলল, তে। জাঙ্কুকের কথা শুনে কাই উঠে দাঁড়ালো আর সামনে থাকা মেয়েটির দিকে তাকালো। বুঝতে পারলো এই মেয়েটার সাথেই ও ধাক্কা খেয়েছে। কাই কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক ধমকে সুরে বলল, আরে তোমার মধ্যে তো দেখছি সাধারণ ম্যানার্স বোধটুকুও নেই। এভাবে অনুমতি ছাড়া নিজের বসের কেবিনে কিভাবে ঢুকতে পারো তুমি? তোমার সাধারণ জ্ঞানটুকুও নেই যে কারো কেবিনে ঢুকতে হলে পারমিশন নিতে হয়। নেক্সট টাইম পারমিশন ছাড়া আমার কেবিনের আশেপাশেও ঘোরাঘুরি করবে না, ঠিক আছে? ফালতু কোথাকার, এতটা জ্ঞান শূন্য কী করে হও তুমি? আরে ছাড় ভাই, এইভাবে বলার কি আছে? বাচ্চা একটা মেয়ে, বুঝতে পারিনি। সরি স্যার, এমনটা আর কখনো হবে না। ওকে, মাথায় থাকে যেন নেক্সট টাইম এই সমস্ত ভুল যেন আমার সামনে আর আমি না দেখি, ঠিক আছে? আরে ছাড় ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল এবার। কথাটা বলেই কায় তের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো আর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো তের মাথা থেকে পা পর্যন্ত। তারপর জাঙ্কুকের সাথে অফিস থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকের এরকম কড়া কথা শুনে তে খুবই অপমান বোধ করেছে। তের খুবই খারাপ লেগেছে। ও এখনো কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। কাই গাড়ি চালাতে চালাতে বলল, আচ্ছা জাঙ্কুক, মেয়েটা কে বলতো? কোন মেয়ের কথা বলছিস? আরে ওই যে কিছুক্ষণ আগে যে ধাক্কা খেলাম। আরে ও হ্যাঁ, মেয়েটা কে? তেমন কেউ না, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। তা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে দেখে অস্ট্রেলিয়ান মনে হচ্ছে না। হ্যাঁ অস্ট্রেলিয়ান না। আচ্ছা ওকে বাংলাদেশি? হ্যাঁ, কিন্তু তুই এত ইনফরমেশন দিয়ে কী করবি? আরে তেমন কিছু না, এমনি একটু কৌতূহল হয়েছিল তো তাই। এইভাবে কথা বলতে বলতে গাড়ি এসে জিয়ন মেনশনের সামনে ব্রেক করলো। জাংকুক আর তাই গাড়ি থেকে বেরিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো। তখনই কোথা থেকে জিমিন দৌড়ে এসে আবারও জাংকুককে হাত করলো। জাংকুক বিরক্ত সহকারে জিমিনকে ওর কাছ থেকে সরিয়ে দিল। ওহ জিমিন, তোমাকে না কতবার বলেছি এইভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবে না। তুমি আমার একটা কথাও শুনতে চাও না কেন বলো তো? আমার এই বিষয়টা একদমই পছন্দ না। তো নেক্সট টাইম আর কয়বার নেক্সট টাইমের কথা বলবো? আমার অসহ্য লাগে এটা। কি হয়েছে জাংকুক বেবি, তুমি এইভাবে কেন কথা বলছো? আচ্ছা জড়িয়ে ধরতে কি সমস্যা বলো তো? কিছুদিন পর তো তোমার আর আমার বিয়ে, তো একটু জড়িয়ে ধরলে কি হয়? এত রাগ করার কি আছে? জিমিনের কথা শুনে জাংকুকের রাগটা যেন মাথাচাড়া দিয়ে উঠলো। জাংকুক চিৎকার দিয়ে বলল, উফ শাট আপ জিমিন। একটা কথা 100 বার আমার পছন্দ নয়। আমি একবার বলেছি তো তুমি আমাকে জড়িয়ে ধরবে না। আর তুমি যে বিয়ের কথাটা বলছো, আমাদের বিয়ের কথা চলছে, বিয়েটা এখনো হয়ে যায়নি। তাই তুমি তোমার লিমিটের ভিতরে থাকার চেষ্টা করো। যদি আর একবার আমি দেখেছি তুমি তোমার লিমিটের বাইরে এসেছো, তাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত দিতে দুবার ভাববো না। জাংকুকের এরকম কথা শুনে জিমিনের মুখটা ছোট হয়ে গেল। মনে মনে ভাবলো, আচ্ছা জাংকুক, তুমি তো আগে এমন ছিলে না। আমি তোমাকে আগে জড়িয়ে ধরলে তুমি তো এরকম খারাপ বিহেভ করতে না। যদিও তুমি একটু বিরক্ত হতে, কিন্তু আমার সাথে তো কখনো এরকম ব্যবহার করনি। তাহলে এখন তোমার কি হয়েছে? তুমি কেন আমার সাথে এরকম খারাপ বিহেভ করছো? বাংলাদেশ থেকে আসার পর
তোমার বিহেভিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তুমি আগের মতো আর নেই। যাই হোক, জিমিন নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। সরি বেবি, আমি নেক্সট টাইম খেয়াল রাখবো, এমনটা আর কখনো হবে না। জাঙ্কুক জিমিনের কথা শুনে জিমিনকে পাত্তা না দিয়ে সোজা হেঁটে উপরে চলে গেল। বেবি, তুমি যদিও আমার সাথে অনেকটা রুড ব্যবহার করেছো, তাতেও কিছু হবে না। তুমি জানো না, আমি তোমাকে যেহেতু ভালোবেসেছি, তাহলে তোমাকে আমার লাগবেই। ছোটবেলা থেকে যে জিনিসটা আমি চেয়েছি সেটাকে আমি আমার করে নিয়েছি। তো দেখি আর কতদিন তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো, এটা আমিও দেখব। তোমাকে তো আমার হতেই হবে, একদিনের জন্য হলেও তুমি আমার হবে। কি হলো জিমিন, কি ভাবছো? কায়ের কথা শুনে জিমিন নিজের ধ্যান ফিরে এলো। কিছু না ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জাঙ্কুককে আবার এই বাসায় ফিরিয়ে এনেছেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আগে এখন এটা বলো যে জাঙ্কুক আবার হঠাৎ করে কেন বাসা থেকে বেরিয়ে গেল, কি হয়েছিল? থাক ভাইয়া, পুরনো কথা বাদ দিন, চলুন এবার ভিতরে যাওয়া যাক। তো কায়ু আর কথা বাড়ালো না, ভিতরে চলে গেল জিমিনের সাথে। রাত 1টা বাজে। জাঙ্কুক চুপি চুপি জিয়ন মেনশন থেকে বেরিয়ে গেল। এর জন্য জাঙ্কুকের মনটা আনজান করছে, বড্ড অস্থির লাগছে। তখন রাগের মাথায় চলে এসেছে, তাই মেয়েটাকে বলেও আসতে পারেনি। কিন্তু এখন খুবই চিন্তা হচ্ছে, মেয়েটা সঠিকভাবে বাসায় পৌঁছাতে পেরেছে তো? আদৌ বাসার ঠিকানাটা মনে আছে তোর, নাকি এখনো বাসায় পৌঁছাতে পারেনি? জাঙ্কুক কিছুই জানে না, তো খুবই টেনশন হচ্ছে এর জন্য। মেয়েটা এখন এই জায়গায় নতুন, পথঘাটও তেমন চেনা নেই। যাই হোক, জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে ও লাক্সারিয়াস ল্যাম্বরগিনির সামনে চলে এলো। জিয়ান মেনশনের ছাদ থেকে একজোড়া চোখ জাঙ্কুককে বাজ পাখির ন্যায় অনুসরণ করছে। জাঙ্কুক তীক্ষ্ণ নজরে সেদিকে তাকালো। জাঙ্কুকের চোখে বছর হলো না সেই চোখ দুটো। জাঙ্কুক সেটাকে এখন অত একটা পাত্তা দিল না। ও গাড়িতে বসে টুরাকের রাস্তা দিয়ে গাড়ি ছুটিয়ে চলল তার সেই ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা ফুল স্পিডে গাড়ি ছোটানোর পর জাঙ্কুক এসে থামলো ওর সেই ডুপ্লেক্স বাড়িতে। তো পাসওয়ার্ড দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো জাঙ্কুক। বাড়ির ভিতরে যেতেই দেখলো পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে আছে। তো অন্ধকার দেখেই জাঙ্কুক বুঝতে পারলো যে তে হয়তো বাসায় নেই। আর তে বাসায় থাকলে এইভাবে অন্ধকার থাকতো না পুরো বাড়িটা। জাঙ্কুকের মনে একটা ভয় ছেয়ে গেল। তবুও জাঙ্কুক পুরো বাসাটা একবার চেক করে নিল। জাঙ্কুক ঘর অন্ধকার দেখে যা আন্দাজ করেছিল সেটাই হয়েছে। হ্যাঁ, তে এখনো বাসায় ফেরেনি। জাঙ্কুকের মনে একগুচ্ছ ভয় ছেয়ে গেল। ও দ্রুত বাসা থেকে বেরিয়ে ওর গাড়ি নিয়ে ছুট লাগালো অফিসের দিকে। জাঙ্কুক একাকী বেসামাল হয়ে অফিসের চারপাশের রাস্তায় ঘোরাঘুরি করছে। জাঙ্কুকের এখন নিজের প্রতি খুবই রাগ হচ্ছে। কেন যে সেই সময় জোর করে অফিসে থেকে গেল না, কেন যে তখন কায়ের সাথে বাসায় যেতে কাইকে না করলো না। অফিসে ঢুকে জাঙ্কুক অফিসের প্রত্যেকটা কেবিন চেক করলো, কিন্তু কোথাও তে নেই। পুরো অফিসটা ফাঁকা। জাঙ্কুক অফিস থেকে বের হয়ে আশেপাশের রাস্তাটা হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু তাও তেকে কোথাও খুঁজে পেল না। জাঙ্কুক এবার ক্লান্ত হয়ে রাস্তার পাশে থাকা বেঞ্চিতে বসে পড়ল। এর জন্য খুবই টেনশন হচ্ছে। নিজের প্রতি অনেকটা রাগ জমে উঠেছে জাঙ্কুকের। জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে বেঞ্চের উপর নিজের হাত দিয়ে কয়েকটা ঘুষি মারলো। এত জোরে ঘুষি মেরেছে যে হাত ফেটে রক্ত পড়তে শুরু করলো। কিন্তু ওইদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই। সে এখনও এটাই চিন্তা করছে, সে কিভাবে পারলো তেকে এতটা অবহেলা করতে। নিজের ভালোবাসার মানুষের প্রতি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারলো জাঙ্কুক? সে তো খুব ভালো করেই জানতো তে এখানে নতুন, আশেপাশে কিছুই চেনে না। তার জন্যই আজকে তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাগুলো ভেবে জাঙ্কুক নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারলো না। অঝরে কান্না করতে শুরু করলো। তের সাথে করা অন্যায় জাঙ্কুককে কুরে কুরে খাচ্ছে। কেন যে তেকে একা রেখে গেল? অন্যদিকে নিজের হাত থেকে যে রক্ত পড়ছে সেদিকে জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ নেই। ওই যে কথায় আছে না, শরীরে আঘাত পাওয়ার কষ্টর চাইতে মনে আঘাত পাওয়ার কষ্টটা 1000 গুণ বেশি। আজকে জাঙ্কুকের কাছেও সেটা প্রাধান্য পাচ্ছে। হাতের ব্যথার চেয়ে তের সাথে করা অন্যায়ের ব্যথাটা খুব বেশি মনে হচ্ছে। জাঙ্কুক খুব জোরে জোরে কান্না করছে।